হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যেখানে আজকে আমরা আলোচনাটা করব হচ্ছে তাপের ঘটনাসমূহ। দশম শ্রেণীর এই অধ্যায়টা, এখানে আমরা যেটা আলোচনা করব বা এই অধ্যায়ে যে বিষয়টা রয়েছে, পুরো বিষয়বস্তুটা কি রয়েছে আমরা একটা সংক্ষিপ্ত ভাবে সেটা জেনে নিই। তারপরে আমরা বিভিন্ন ক্লাসে যেগুলো আলোচনাটা করব তার বিষয়টাও জানবো। যেমন এই যে দশম শ্রেণীর এই চ্যাপ্টারটাতে আমরা এখানে তাপীয় প্রসারণটা প্রধানত পড়ব, যে তাপ প্রয়োগ করলে কি কি ঘটনা ঘটে। আমরা বিভিন্ন ক্লাসে আমরা জেনে এসেছি। ক্লাস 7-8-এ আমরা জেনেছিলাম যে তার উষ্ণতার পরিবর্তন ঘটে এবং সেখানে উষ্ণতার পরিবর্তন দেখে কি করে তাপটাকে মাপা যায়, যেখানে ক্যালোরিমিতির মূলনীতি জেনেছিলাম। তারপরে অবস্থার পরিবর্তন ঘটে, সেটাও জেনেছিলাম। এক্ষেত্রে আমরা দশম শ্রেণীতে যেটা পড়বো সেটা হচ্ছে তাপ প্রয়োগের ফলে পদার্থের যে প্রসারণ ঘটে, থার্মাল এক্সপানশন ঘটে। তো সেই বিষয়টা এখানে প্রধানত আলোচনা হবে। এবং সেই প্রসারণটা আমরা জানি যে পদার্থ যে 3 প্রকারের হয়ে থাকে, 3 প্রকার পদার্থের প্রসারণ সম্পর্কে আমরা জানবো। কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে জানবো, তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ সম্পর্কে জানবো। আবার কি কঠিন পদার্থের জানি যে আমরা তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি। তাহলে সেই দিক বরাবর যে প্রসারণ গুলো হয়ে থাকবে, সেক্ষেত্রে আমরা তাদের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ এইরকম ভাগে আমরা প্রধানত এটা আলোচনাটা করব। সঙ্গে সঙ্গে এই যে প্রসারণের সাধারণত কিছু প্রয়োগমূলক দিক রয়েছে, যেখানে সেই প্রয়োগ করাটাকে অসুবিধা কিংবা সুবিধাজনক প্রয়োগগুলো আমরা সেখানে আলোচনাটা করব। এর দ্বিতীয় পাঠে, অর্থাৎ তাপীয় যে তাপের ঘটনার দ্বিতীয় পাঠ অংশে আমরা দশম শ্রেণীতে জানবো তাপের যে চলাচল। তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যে চলাচল করতে পারে, যে তার 3টা পদ্ধতির মধ্যে, অর্থাৎ সেই পরিবহন, পরিচলন এবং বিকিরণ যেটা আমরা জেনে এসেছি, সেখানে তার মধ্যে আমরা কঠিন পদার্থের মধ্যে যে তাপের চলাচলের প্রক্রিয়াটা এখানে একটু আমরা ডিটেলসে জানবো। এবং সেই চলাচলের সময় বা সেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা, সঙ্গে সঙ্গে তার যে তাপের প্রবাহের হারের একটা রাশিমালা জানবো, এবং যার সঙ্গে আমরা চলতড়িতের যে রাশিমালা আমরা জানি ওহমের সূত্র থেকে, তার সম্পর্ক করে তাদের মধ্যে একটা তুলনামূলক ডিসকাশন এখানেও আমরা করব। অর্থাৎ এই যে অধ্যায়ের মূল বিষয়ের মধ্যে থাকছে, একটা পাঠ হচ্ছে তাপের প্রসারণ আর একটা পাঠ হচ্ছে তাপের পরিবহন। দুটো পাঠের আলোচনা আমরা এখানে করব এবং বিভিন্ন ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনাটা করব। তো বুঝতেই পারছো যে প্রথম ক্লাসে যেটা আমরা আলোচনাটা করব সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। তো এই যে বিষয়টা আজকে আলোচনাটা করব, তাহলে তার সম্পর্কিত যে বিষয়বস্তুগুলো, তাহলে এটা তো গেল পুরো অধ্যায়ের যে পুরো বিষয়বস্তুটা আমরা পাঠ করে নিয়েছি এবং কোন ক্লাসে কি আলোচনা করব। তো প্রথম ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটাই হচ্ছে কি কঠিন পদার্থের প্রসারণ। তো আসছি আমরা সেই কঠিন পদার্থের প্রসারণ প্রসঙ্গে। তো এই যে অধ্যায়ের বিষয়বস্তুটাকে আমরা এখন মুছে দিচ্ছি, দিয়ে সেই বিষয়টাই শুধুমাত্র আজকে আলোচনা করব, যে কঠিন পদার্থের প্রসারণ। সেই কঠিন পদার্থের প্রসারণের আমরা যে বিষয়গুলো এখানে ক্রমান্বয়ে জানার চেষ্টা করব, যে কঠিন পদার্থতে যে তাপ প্রয়োগ করলে তার যে প্রসারণ ঘটে বা তাপ কমালে যে তার সংকোচন ঘটে, এই বিষয় সম্পর্কিত কিছু আমাদের কি ধারণা রয়েছে। হ্যাঁ, আমরা যখন দেখি আমাদের বাস্তব জীবনে একটা দুটো এক্সাম্পল বলছি, এবং কারণ কি আমরা এই অধ্যায়ের শেষের দিকে যখন আমরা প্রসারণের সুবিধা অসুবিধা তার প্রয়োগ নিয়ে আলোচনা করব, সেখানে আমরা বিস্তরভাবে আলোচনাটা করব। যেমন ধরো এই যে ইলেকট্রিক পোস্ট গুলোর মধ্য দিয়ে যে কারেন্টের তার গেছে, তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে যে ওই তারগুলো কিন্তু পুরো টান টান করে কিন্তু কখনো বাঁধা হয় না। কারণটা কি? এর কারণের পেছনে রয়েছে যে পদার্থের প্রসারণ, যে কঠিন পদার্থের যে প্রসারণ ঘটে। শীতকাল এলে কি হবে, যখন তাপমাত্রা কমে যাবে তখন কি হবে, ওই যে তারের যে কঠিন পদার্থটা, যে পদার্থের তৈরি, তার কি হবে, সংকোচন ঘটবে, অর্থাৎ সে তখন টান টান আরো বেশি হবে। তো যদি প্রথমে আমরা শুরুর সময় তাকে যদি টান টান করে বেঁধে রাখি, তাহলে কি সে যখন আরো সংকুচিত হতে চাইবে তখন কিন্তু আরো টানে ছিঁড়ে যেতে পারে। তো সেই জন্যই কিন্তু কারেন্টের পোস্টে দেখবো আমরা যে তারগুলোকে একটু ঢিলা করে বাঁধা আছে। তো এটা তোমরা খেয়াল করবে। দ্বিতীয়ত, কখনো কখনো তোমাদের হতে পারে যে কোনো যে কাঁচের বোতলের মুখে যে ধাতব ছিপি লাগানো থাকে, অনেক সময় তোমরা কোনো কারণে দেখতে পাচ্ছ যে খুব টাইট হয়ে গেছে।
তো এই যে অবস্থায় তোমরা খোলার জন্য যদি অতিরিক্ত প্রেসার দিতে চেষ্টা করো, দেখুন ভেঙে যেতে পারে। তাই ওখানে কি করা হয়, যে ওই বোতলটার যে মুখটাকে যদি কিছুক্ষণ গরম জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, তখন দেখা যাবে যে চাপাটা সহজে খুলে যাচ্ছে। তার কারণটার পেছনেও রয়েছে ওই যে ধাতব পদার্থটা তার আয়তন বা দৈর্ঘ্য বা সবকিছুই বাড়ার ফলেই কিন্তু সে খোলা সম্ভব হলো। তো এই হচ্ছে যে কঠিন পদার্থের যে প্রসারণ ঘটে তার এক বাস্তব যে কিছু উদাহরণ। তো এই কঠিন পদার্থ যে আমরা বলছি, কঠিন পদার্থের কি আছে, কঠিন পদার্থের এখন তার যদি আণবিক গঠনের দিকে যায়, অর্থাৎ একটা কঠিন পদার্থের যে আণবিক গঠনটাকে আমরা যদি ভালো করে খেয়াল করি, তবে কিন্তু তার উপর যে তাপ প্রয়োগের ফলাফলটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো কঠিন পদার্থের আণবিক গঠনে আমরা এটাকে স্প্রিং মাস সিস্টেমের মতো করে ধরে নিতে পারি। অর্থাৎ এক্ষেত্রে যেন অণুগুলো তাদের মধ্যে একটা যে অদৃশ্য স্প্রিং যেমন ভাবে সংকুচিত প্রসারিত হতে পারে, সেই রকম প্রকার যেন বল ওদের মধ্যে কাজ করে। তো এই জন্য কি হচ্ছে, এই অণুগুলো নির্দিষ্ট অবস্থান সাপেক্ষে আমরা জানি কি তারা ভাইব্রেট করে। তো এখন এই যে কঠিন পদার্থের ভেতরে যার সিস্টেমটা এরকম হয়েছে এবং একটা 3 ডাইমেনশনাল যে স্পেসে এই যে ল্যাটিস বলে বলা হয়, এই ল্যাটিস গুলো কিন্তু যেন ছড়িয়ে রয়েছে এবং তাদের মধ্যে এই প্রকারের যে আকর্ষণ বল স্প্রিং ফোর্সের ন্যায় কাজ করে। তো এখন একে যদি আমি তাপ প্রয়োগ করি, তাহলে কেন প্রসারিত হবে? তাহলে তাপ একটা শক্তি, আমরা জানি, বারবার বলছি তাপ একটা শক্তি। তো সেই শক্তি যখন এই পদার্থটা পাবে, তাপ শক্তি পেয়ে কি হবে, যে শক্তি পাওয়া মানে অণুগুলোর গতি শক্তি বাড়ে। তো গতি বাড়া মানে এদের ভাইব্রেশনটা বাড়তে শুরু করবে এবং এরা কি হবে, পরস্পরের সাপেক্ষে তারা একটু দূরত্ব বজায় করবে। অর্থাৎ তাপ পাওয়ার পর তারা কিন্তু তাদের যে গতিশক্তি বৃদ্ধির দরুন তাদের ওভারঅল যে অবস্থানটা একটু সরে যাবে। তো এই কারণটাই হচ্ছে যে তাপটা প্রয়োগ করলে কঠিন পদার্থটা কিন্তু প্রসারিত হয়েছে। তো এখন এই যে কঠিন পদার্থের আণবিক গঠন সে যাই হোক না কেন, এখন কঠিন পদার্থের তার একটা নির্দিষ্ট আকার আছে, আকৃতি রয়েছে। তো সেই কঠিন পদার্থের কিন্তু আমরা 3টা বিষয়কে আমরা পরিমাপ করতে পারি। তো সেইগুলো হচ্ছে তার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, যে কোনো একটা কঠিন বস্তু তার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, আর তার ক্ষেত্রফল পরিমাপ করতে পারি এবং তার আয়তনও পরিমাপ করতে পারি। তাহলে এই কঠিন বস্তুটার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে সেই দৈর্ঘ্য বরাবরও তার প্রসারণ ঘটবে, ক্ষেত্রফল বরাবরও তার প্রসারণ ঘটবে এবং তার আয়তন বরাবরও প্রসারণ ঘটবে। অর্থাৎ একটা এই নয় যে শুধু দৈর্ঘ্য বরাবর বেড়ে যাচ্ছে। তো এই যে একটা কঠিন বস্তু যদি একটা ত্রিমাত্রিক বস্তু হয়ে থাকে, তো এইখানে যদি আমি তাপ প্রয়োগ করি, আমরা যদি শুধু দৈর্ঘ্যটার অবজার্ভ করি, দৈর্ঘ্যটাও বাড়ছে, প্রস্থটাও কিন্তু সেম ভাবে বাড়বে, ক্ষেত্রফল অর্থাৎ আবার এটা প্রস্থও বাড়বে, উচ্চতাও বাড়বে। অর্থাৎ সবগুলোর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফলও বাড়ছে, আয়তনও বাড়ছে। অর্থাৎ প্রত্যেকটা বৃদ্ধি পরস্পরের সঙ্গে কিন্তু জড়িত রয়েছে। তো আমরা যদি কোন একটা কঠিন পদার্থের কেবলমাত্র দৈর্ঘ্য বরাবর তার যে বৃদ্ধিটাকে অবজার্ভ করতে চাই, তাহলে একটা তার অন্যান্য ডাইমেনশনে তার মেটেরিয়ালটা খুব কম রেখে আমরা এমন একটা কঠিন পদার্থের অংশ নেব যে তার শুধু যেন লিনিয়ার অংশটাই রয়েছে। অর্থাৎ সে যেন একটা তার বরাবর, একটা তারের মতো তার হচ্ছে শুধু দৈর্ঘ্যটাই রয়েছে, আমরা তার ক্ষেত্রফল বা আয়তনটাকে এখানে নেগলেক্ট করছি। তাহলে এইরকম একটা ধাতব দণ্ড নিয়ে যদি আমি তাপ প্রয়োগ করি, তখন আমি তার দৈর্ঘ্য বরাবর প্রসারণ হতে দেখব। যদি তার আমি ক্ষেত্রফল যুক্ত কোনো ধাতব প্লেট নিয়ে তাকে উত্তপ্ত করি, তাহলে এক্ষেত্রে আমরা তার ক্ষেত্রফলটা বৃদ্ধিটাকে আমরা অবজার্ভ করব। অর্থাৎ প্রকৃতপক্ষে কঠিনের উপর তাপ প্রয়োগ করলে কিন্তু তার সবকিছুই প্রসারণ হচ্ছে, অর্থাৎ সার্বিকভাবে তার আয়তন প্রসারণ হচ্ছে। কিন্তু আমরা যে শুধু যখন দৈর্ঘ্য প্রসারণের উপর কনসেন্ট্রেট করব, তখন আমরা জানবো তার দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে, আর যখন ক্ষেত্রফলের উপর কনসেন্ট্রেট করব তখন আমরা ক্ষেত্রফল সম্পর্কে জানবো। তো আসছি আমরা দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে আলোচনাতে। তো কঠিন পদার্থের আণবিক গঠন এবং কি করে 3 প্রকার যে আণবিক গঠন, যে কোনো কঠিন পদার্থ হোক না কেন আণবিক স্কেলে কিন্তু তার সেই সমস্ত বিষয়গুলো সবার মধ্যে রয়েছে। ক্ষেত্রফল হোক, দৈর্ঘ্য হোক, তার মধ্যে এই যে স্প্রিং মাস সিস্টেম, এবং সেই মাস সিস্টেমকে যখন আমরা টেম্পারেচার দিচ্ছি তার যেভাবে বৃদ্ধি ঘটে, ঠিক সেইভাবে বৃদ্ধিটা এর ঘটবে। তো এরপরে চলে আসছি আমরা দৈর্ঘ্য প্রসারণটাকে নিয়ে আলোচনা করব। তো এখন
এই যে তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগ অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণটা নিয়ে যখন আমরা আলোচনাটা করছি, দৈর্ঘ্য প্রসারণ, কঠিন পদার্থটাকে এমন নির্বাচন করেছি তার কেবলমাত্র লিনিয়ার ডাইমেনশনটাই রয়েছে, অন্য কোনো ডাইমেনশনে তার যে পরিমাণটা খুবই কম রয়েছে। তো এখন দৈর্ঘ্য বরাবর যখন প্রসারণ ঘটে, এই যে আমি একটা ফার্স্ট বিভিন্ন দৈর্ঘ্য প্রসারণ বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেটা এখন একটা আমরা বৈজ্ঞানিক ভাবে যখন একটা ভৌত রাশি এখানে আমরা ইন্ট্রোডিউস করতে চাই, যেটার দেখে কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের ওই প্রসারণটাকে আমরা সহজে বুঝতে সুবিধা হবে বা পার্থক্য করতে সুবিধা হবে। তো সে দৈর্ঘ্য প্রসারণ তো বিভিন্ন পদার্থের বিভিন্ন, তো সেই জন্য এখানে আমরা একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কথা আমরা বলবো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কিভাবে আমরা বলে থাকি, সাধারণত ধরো আমরা একটা T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা ধাতব দণ্ড এমন নিয়েছি যার হচ্ছে কি দৈর্ঘ্য হয়ে আছে L1। এই ধাতব দণ্ডটাকে আমি এর উপর তাপ প্রয়োগ করে এর উষ্ণতা আমি ধরো করে দিলাম T2 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম। এই অবস্থায় তখন এর আয়তন দৈর্ঘ্য একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেল, একটু বাড়লো, সেটা হয়ে গেল যে L2। তো এই গুণাঙ্ক কথাটার অর্থ কি, অর্থাৎ এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা, দৈর্ঘ্যটা কতটা বাড়লো, L2 মাইনাস L1, আমরা যদি স্মল L1 L2 আকারে লিখি তাহলে এই বৃদ্ধিটা বলি, তাহলে এইগুলো আমরা যদি ধরে নিচ্ছি একটা দৈর্ঘ্যযুক্ত বস্তুর ক্ষেত্রে প্রাথমিক তাপমাত্রা, তার প্রাথমিক দৈর্ঘ্য, তারপরে তাপ প্রয়োগ করে আমরা যখন তাপমাত্রা বাড়ালাম কত হলো এবং তার সেই অবস্থার তার দৈর্ঘ্য, তাহলে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হলো, অ্যাকচুয়ালি পরবর্তীতে L2 হয়েছে, বৃদ্ধিটা হলে তাহলে কত হলো L2 মাইনাস L1। তো এটাকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে যদি বলি, অর্থাৎ L1 দৈর্ঘ্যের ধাতব যে তার বা ধাতব দণ্ডের যে T2 মাইনাস T1 ডিগ্রি উষ্ণতাকে বাড়ানোর জন্য তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে কত, L2 মাইনাস L1। অর্থাৎ L1 দৈর্ঘ্যের একটা বা ধাতব দণ্ড বা তার যখন উষ্ণতা আমি এত ডিগ্রি বৃদ্ধি করলাম তখন তারপরে দৈর্ঘ্য বৃদ্ধি হলো এইটা। তাহলে একক দৈর্ঘ্যের আমি যদি সেই উষ্ণতা বাড়াতাম, বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, ঐকিক নিয়মে যেমন ভাবে আমরা জানি L2 মাইনাস L1 বাই হচ্ছে L1। আবার একক দৈর্ঘ্যের একক ও ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে বৃদ্ধিটা হবে সেটাকেই বলা হচ্ছে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই যে রিলেশনটা আমরা পাচ্ছি, অর্থাৎ এইটাকেই আমরা তখন বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একে আমরা আলফা দিয়ে ডিনোট করে থাকি, এটাকে আমরা আলফা বলে থাকি। আলফা ইজিক্যাল টু তাহলে পেলাম L2 মাইনাস L1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ একটা গুণাঙ্ক। কেন একক দৈর্ঘ্য একক উষ্ণতা বৃদ্ধির কথা বললাম, যাতে করে এইটা নিয়ে ভিন্ন ভিন্ন পদার্থের দৈর্ঘ্য আলাদা হলেও যখন এই সমীকরণ নির্ণয় করব সেখান থেকে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা জানতে পারবো, তার প্রপার্টিটা। তো এই যে দৈর্ঘ্য প্রসারণটা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো যে ধাতব দণ্ডের যখন দৈর্ঘ্য যে বৃদ্ধি হয়, অর্থাৎ L2 মাইনাস L1, এই যে বৃদ্ধিটা, অর্থাৎ দেখতে পাচ্ছি যদি আমি বড় দৈর্ঘ্যের ধাতব দণ্ড নিতাম তার সমানুপাতিক হতো এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা। আবার দেখতে পাচ্ছি যত বেশি উষ্ণতা বাড়াবো, এখানে T2 মাইনাস T1, তার উষ্ণতা বৃদ্ধি যত বেশি বাড়াবো তত বৃদ্ধির সমানুপাতিক হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি এই যে L2 মাইনাস L1 টা একটা ধ্রুবক যুক্ত, যখন একটা সমানুপাতিক ধ্রুবক বসাবো এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি L1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ এখান থেকেও আমরা যে বাস্তব যে ধারণা থেকে সেই বৃদ্ধিটা কার উপর নির্ভর করবে, এটা যদি আমরা অবজার্ভ করে এটা নির্ণয় করি এবং এটা আমরা যদি বাস্তব ধারণাটাকে কাজে লাগিয়ে আমরা প্র্যাকটিক্যালি করতে পারি, অর্থাৎ দুটো পদ্ধতিতে কিন্তু আমরা সেম রিলেশনে পৌঁছে যাব, আলফা ইজিক্যাল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো এই রকম ভাবে একটা প্র্যাকটিক্যালি আমরা
কাজ করে গাণিতিক প্রক্রিয়ার মধ্যেও করতে পারি, কিংবা একটা ফিজিক্যাল যে বিষয়টাকে আমরা মাথায় রেখে যে কতটা বাড়বে সে কার উপর নির্ভর করবে, তাকে যে প্রথম দৈর্ঘ্যের একটা তার নিয়েছিলাম, অর্থাৎ আমি যদি দৈর্ঘ্যটাকে প্রথমে ধরো 1 মিটার নিয়ে তার তাপ দিলাম, তার যে পরিমাণ বাড়বে সেটা যা হবে, আমি যদি একটা 2 মিটার দৈর্ঘ্যের তার নিয়ে তার 1 ডিগ্রি বাড়াই, তার বৃদ্ধিটা নিশ্চয়ই বেশি হবে। অর্থাৎ সেই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, আর তাপমাত্রার পরিবর্তন কতটা করছি তার উপর তো নির্ভর করবে। তো এক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ যে গুণাঙ্ক। তো এখন এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে এই রাশিমালাটা আমরা পেলাম একটা লিনিয়ার ইকুয়েশন, এইটা কিন্তু যে কঠিন পদার্থের যে কোনো প্রান্ত বরাবর এটা প্রযোজ্য হবে। কঠিন পদার্থের যে কোনো প্রান্ত কথাটার অর্থ, যদি আমি একটা কঠিন পদার্থ নিয়ে থাকি, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে 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 কোনো দিক বলে, এই দৈর্ঘ্য বরাবর এই সূত্র যেমন প্রযোজ্য, প্রস্থ বরাবর উচ্চতা বরাবরও প্রযোজ্য হবে। কিংবা কোনো কঠিনের ভেতরে যদি কোনো বৃত্তাকার যে ছিদ্র থাকে, সেই ছিদ্রের যে পরিধিটাকে যদি আমি প্রাথমিক দৈর্ঘ্য নিয়ে টেম্পারেচারের উপর ভিত্তি করে এইভাবে নির্ণয় করি, তাহলে সেই পরিধিটাও যে বৃদ্ধি পাবে সেটাও আমরা বলতে পারবো। কিংবা যদি আমি ব্যাসটাকে নিয়েও যদি দৈর্ঘ্যটার যে টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাসটা কি হবে, সেক্ষেত্রেও আমরা সেম রিলেশন পাবো। অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে দৈর্ঘ্য প্রসারণের যে রিলেশনটা, দৈর্ঘ্য বৃদ্ধির যে মানটা আমরা নির্ণয় করলাম, এই লিনিয়ার ইকুয়েশনটা কিন্তু যে কোনো প্রান্ত বরাবর প্রযোজ্য হয়। তো সেই জন্যই আমরা আমাদের প্রশ্ন যে পড়ে কোনো একটা ধাতব খণ্ডের ভেতর কোনো ধরো ছিদ্র রয়েছে, সেই ছিদ্রটার আকার কি হবে, সেও দৈর্ঘ্য প্রসারণের সঙ্গে সঙ্গে তার ছিদ্রটারও আকার বাড়বে, অর্থাৎ ব্যাসও বাড়বে, পরিধিও বাড়বে। আবার যখন ক্ষেত্র প্রসারণটা করব, সেক্ষেত্রেও দেখবো যে বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফলটা কিন্তু সমান হারে বাড়তে থাকবে। তো এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেটা আমরা প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি কি করে এলাম এই সূত্রটা, এটা আমরা প্র্যাকটিক্যালি আমরা এই গুণাঙ্কতে পৌঁছা দিবে, কিংবা আমাদের যে ফিজিক্যালিও আমরা সেই রিলেশনে সিমিলার ভাবে পৌঁছে যেতে পারি। তো এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে নিয়ে একটু যদি আমরা আলোচনাটা করি, দেখা যাবে যে রিলেশনটা যেটা পেয়েছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে, এখন যে রিলেশনটা একটু ডিসকাশন করে নেওয়া যাক। এখানে আমি যে পাচ্ছি, দেখো এই প্রসারণ গুণাঙ্কের রাশিমালায় যে উপরের একটা দৈর্ঘ্যের পরিবর্তন রয়েছে, দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি, তার মানের বা এককটা কিন্তু একটা দৈর্ঘ্যের একককেই নির্দেশ করবে। নিচে রয়েছে কি, এটা একটা দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য মানে এটাও একটা দৈর্ঘ্যের একককে নির্দেশ করছে, আর এইটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য মানে সেটা তাপমাত্রাকেই নির্দেশ করছে। তাহলে এর এককটা যদি আমি এখান থেকে নির্বাচন করি, একক থেকে দেখতে পাচ্ছি দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক, আর নিচে থাকছে তাপমাত্রা। তাহলে এই দৈর্ঘ্যের একক গুলো কেটে গিয়ে এখানে এককে আমরা শুধু পাবো পার ডিগ্রি সেন্টিগ্রেড, যদি সেন্টিগ্রেড স্কেলে আমি টেম্পারেচারটা মেজার করে থাকি। তো এখন যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক টেম্পারেচারের উপর নির্ভর করে, তো টেম্পারেচারের বিভিন্ন স্কেলের উপরও নির্ভর করবে। তো এখন আমরা জানি সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক রয়েছে, আমরা জানি কি 100 সেন্টিগ্রেড ঘর সমান 180 ফারেনহাইট ঘর, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড ঘর সমান আমরা বলতে পারি 180 বাই যে 100 ফারেনহাইট ডিগ্রি ফারেনহাইট ঘর, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি সমান কি 9.5 ফারেনহাইট বৃদ্ধি। বোঝা গেল? 1 ডিগ্রি বৃদ্ধি করা মানে, তাহলে সেন্টিগ্রেড স্কেলের মানটা ফারেনহাইটের স্কেলের থেকে অনেক বেশি। তাহলে এটা যদি সেন্টিগ্রেড স্কেলে আমি প্রসারণ গুণাঙ্কটা বলি যেটা হচ্ছে আলফা, তাহলে আমরা দেখতে পাবো আলফার মানটা সেন্টিগ্রেড স্কেলে যা হবে ফারেনহাইট স্কেলে কিন্তু সেটা কম হবে। কত কমে যাবে? 5/9 কমে যাবে। কারণ দেখতে পাচ্ছ যে স্কেলটাই সেন্টিগ্রেড স্কেলের এক মানটা ফারেনহাইট স্কেলে অনেক বেশি। তো যখনই এখানে দেখো যে টেম্পারেচারে তাপমাত্রা তুমি ফারেনহাইটের মানটা বসাবে, তাহলে 1/something 9.5 ফারেনহাইট, তাহলে এই প্রসারণ গুণাঙ্কটা যেটা আমরা ফারেনহাইট স্কেলে পাবো সেটা কিন্তু কমে যাবে। ফারেনহাইট স্কেলে তখন যেটা হয়ে যাচ্ছে 5/9 ফারেনহাইটে তোমাদের চলে যাবে, অর্থাৎ 5/9 ফারেনহাইটে পৌঁছে যাবে। সেন্টিগ্রেডের সঙ্গে ফারেনহাইটে যখন রিলেশনটা করব, সেন্টিগ্রেডে ফারেনহাইটে যখন করব সেটা চেঞ্জ হয়ে যাবে, এই মানটা হয়ে যাবে 9.5 ফারেনহাইট।
তো এইভাবে অর্থাৎ কমে যাবে। ফারেনহাইট স্কেলের হরটা যখনই বাড়ছে দেখতেই পাচ্ছ যে প্রসারণ গুণাঙ্কের মানটা কমে যাবে। তাহলে ফারেনহাইট স্কেলের যে প্রসারণ গুণাঙ্কটা কমে যাবে। ঠিক সেম ভাবে প্রসারণ গুণাঙ্কটা সেন্টিগ্রেড স্কেলে একটু বেশি হবে, ফারেনহাইট স্কেলে কমে যাবে। ফারেনহাইট স্কেলে আমাদের কি হয়ে যাবে, একটু মানটা কমে যাবে। তো অ্যাকচুয়ালি সেন্টিগ্রেড এটা যেখানে ছিল এটা সেম থাকবে, ফারেনহাইট স্কেলে কমে যাবে। সেন্টিগ্রেড স্কেলের মানটা অনেকটাই বেশি, তো সেই অনুযায়ী তার কিন্তু প্রসারণ গুণাঙ্কটাও বেশি হবে। আর ফারেনহাইট স্কেলে কেন কমে যাবে বুঝতেই পারছো, কেন কমবে না, এই যে তাপমাত্রাটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এত ডিগ্রি, তাহলে এই নিচে হরটা বড় হয়ে যাবে মানে কি এই যে প্রসারণ গুণাঙ্কটা কিন্তু কমবে। তো সেই হচ্ছে রিলেশন। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে এককটা কি হয়, কেন দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, সমজাতীয় হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য দুটো কেটে যাচ্ছে, শুধুমাত্র তাপমাত্রা থাকছে, এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন তাপমাত্রার স্কেলে কি সম্পর্ক হয়ে থাকবে। অর্থাৎ যেখানে স্কেলটা ছোট সেক্ষেত্রে প্রসারণ তো কমই হবে, তো ফারেনহাইট স্কেলে কমই হবে, সেন্টিগ্রেড স্কেলে বেশি হবে। এই হচ্ছে লজিক। তো এই হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আমরা এখন জানি। এরপরে যে আলোচনাটা করবো আমরা সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা কি, যে কোনো একটা যে এক ক্ষেত্রফল যুক্ত আমি কঠিন পদার্থ নিলাম, যার ধরো প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে S1 ছিল, এটাকে টেম্পারেচার দিয়ে তাপমাত্রা বাড়ানোর ফলে, অর্থাৎ এর যখন তাপমাত্রা T1 ছিল, একে তাপমাত্রা আমি বাড়িয়ে দিয়েছি, এর ক্ষেত্রফল বর্তমানে হয়ে গেছে S2, অর্থাৎ T2 টেম্পারেচারে S2। তাহলে এইগুলো আমরা ধরে নিচ্ছি। তাহলে দেখো এই যে ক্ষেত্রফলের বৃদ্ধি, প্র্যাকটিক্যালি আমরা করে যেটা দেখতে পাচ্ছি, ক্ষেত্রফলের বৃদ্ধিটা এইটা, এটা কত ডিগ্রি তাপমাত্রা বাড়ানোর জন্য হয়েছে, T2 মাইনাস T1 ডিগ্রি বৃদ্ধির জন্য হয়েছে। অর্থাৎ এটাকে আমি যখন ঘুরিয়ে লিখব, ফার্স্ট যে ক্ষেত্রফল ছিল কত না S1 ক্ষেত্রফলের, তাহলে ঐকিক নিয়মের সাহায্যে যখন আমরা লিখতে চাইবো যে S1 ক্ষেত্রফলের T2 মাইনাস T1 উষ্ণতা বাড়ানোর জন্য ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে না S2 মাইনাস S1, বোঝা গেল, এত বৃদ্ধি করার জন্য। তাহলে একক ক্ষেত্রফলের কোন কঠিনের যদি আমি উষ্ণতা বাড়াতাম তাহলে কিন্তু হতো S2 মাইনাস S1 বাই S1, সিম্পল ঐকিক নিয়মের সাহায্যে। আবার একক ক্ষেত্রফলের কোন কঠিনের একক ডিগ্রি উষ্ণতার বৃদ্ধি করলে আমার কত হবে, S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তো এটাকেই আমরা বলছি তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ কোন কঠিন বস্তুর প্রথমের একটা একক ক্ষেত্রফল যুক্ত বস্তু নিয়েছি, তার 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানোর ফলে তার কতটা ক্ষেত্রফল বাড়লো সেটাকেই বলছি। তো ঠিক একই ভাবে আমরা প্র্যাকটিক্যালি যেমন ভাবে আমরা করলাম, আমাদের ফিজিক্যালি আমরা বিষয়টা যদি ভাবি, যদি বড় ক্ষেত্রফল নিয়ে করতাম, এই যে ক্ষেত্রফলটার যে বৃদ্ধি হতো, এই ক্ষেত্রফল বৃদ্ধিটা প্রাথমিক ক্ষেত্রফল যেই রকম নিতাম তার উপর বৃদ্ধি করে বাড়তো, কিংবা এই যে ক্ষেত্রফল যে বৃদ্ধি হয়েছে এটা কতটা উষ্ণতা বাড়িয়েছি তার পার্থক্যের উপর নির্ভর করতো। আর সর্বোপরি এই দুটোকে সমন্বয় করেই আমরা পেয়ে যেতাম S2 মাইনাস S1 ইকুয়াল টু একটা যে ধ্রুবক আসতো সেটাকে আমরা বলছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, বিটা সমান বিটা ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1। এটা আমি যদি ফিজিক্যালি আমাদের ধারণা থেকে আমরা করতাম, তাহলে এটাকে আমরা বলছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা বিটা। তো এক্ষেত্রেও সিমিলার ভাবে আমরা দেখতে পাচ্ছি, যেমন ভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আলোচনা করছিলাম যে এটা একটা ক্ষেত্রফলের একক, এটাও ক্ষেত্রফলের একক, এটা একটা উষ্ণতা একক। অর্থাৎ এক্ষেত্রেও যে বিটার এককটা কি হবে, পার ডিগ্রি সেন্টিগ্রেড, কিংবা বিটার এককটা যদি ফারেনহাইট স্কেলে বলি পার ডিগ্রি ফারেনহাইট। এখন আমরা যেটা দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রেও করেছিলাম যে বিটা ফারেনহাইটের মানটা কম হবে, বিটা ফারেনহাইট স্কেলের মানটা হবে 5/9 বিটা সেন্টিগ্রেড। কারণ কি, এই সমস্ত রিলেশন গুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধানের সময় কিন্তু এগুলো লাগবে। কখনো হয়তো তোমাদের সেন্টিগ্রেড স্কেলে মান দেওয়া রয়েছে,
তো ফারেনহাইট স্কেলে তোমাকে প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করতে হবে। তো এইভাবে তখনই কিন্তু আমাদের ইকুয়েশন গুলোকে চেঞ্জ করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এই হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো এক্ষেত্রে আমরা যেমন ভাবে বলেছিলাম, যদি ক্ষেত্রের মধ্যে কোনো ছিদ্র থাকে, সেই ছিদ্রটার ক্ষেত্রফল আমি টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে যে ছোট ক্ষেত্রফল ছিল সেটারও ছিদ্র যেমন ভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে ব্যাখ্যা করেছি, ক্ষেত্রটার ছিদ্রের ক্ষেত্রফল কিন্তু সিমিলার ওয়েতে এখানে বৃদ্ধি পাবে। তো এরপরে চলে আসছি কঠিন যে পদার্থের যে আয়তন প্রসারণ, ঠিক একই পদ্ধতিতে। অর্থাৎ একটা কঠিন পদার্থ নিলাম যার একটা আয়তন রয়েছে, তোর একটা 3 ডাইমেনশন আমি চিত্র এঁকে এখানটায় বলছি যে কঠিন বস্তুটার একটা আয়তন আছে। টেম্পারেচার যখন T1 নিয়েছি তার আয়তন ছিল V1, এটার টেম্পারেচার বাড়িয়ে যখন করে দিলাম তখন পরবর্তী কেসে হলো কি আয়তন V2 হয়ে গেল T2 তাপমাত্রা। তাহলে এখানে আমরা ঠিক দুভাবেও ঠিক সেম ভাবে, অর্থাৎ যে আয়তন প্রসারণ কত হলো V2 মাইনাস V1, এটাই হচ্ছে আয়তন বৃদ্ধিটা হয়েছে। উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে T2 মাইনাস T1, এটা কত না উষ্ণতা বৃদ্ধি। তাহলে এইটাকেই আমরা লিখব যে তার প্রাথমিক আয়তন V1 টা কত, প্রাথমিক আয়তন। তো এখন এই প্রাথমিক আয়তনের উপর নির্ভর করবেই কিন্তু বৃদ্ধিটা, কারণ কি বড় আয়তন নিলে তার বৃদ্ধিটা সেই বড় থেকে বড়ই হবে। তো এক্ষেত্রে অর্থাৎ কি V1 আয়তনের কঠিনের যে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য তার আয়তন বৃদ্ধি হলো কত, আয়তন বৃদ্ধি হয়েছে V2 মাইনাস V1। তাহলে একক আয়তনের কঠিনের এই যে T2 মাইনাস T1 উষ্ণতা যদি বাড়াতাম আয়তন বৃদ্ধি হতো V2 মাইনাস V1 বাই, আর একক আয়তনের কঠিনের একক উষ্ণতা বৃদ্ধিতে কি হবে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। সিমিলার পদ্ধতিতে এক্ষেত্রে এটাকে আমরা বলবো গামা, আয়তন প্রসারণ গুণাঙ্ক বা যাকে বলছি গামা। ফিজিক্যালি ঠিক সিমিলার পদ্ধতিতে এই যে আয়তনের যে বৃদ্ধিটা, এটাও ঠিক একইভাবে প্রাথমিক আয়তনের উপর নির্ভর করবে। এই আয়তনের যে বৃদ্ধিটা সে হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করবে। অতএব আমরা বলতে পারি যে আয়তনের বৃদ্ধিটা একটা কঠিন পদার্থের প্রপার্টি, যেটা আয়তন গুণাঙ্ক তার সঙ্গে সঙ্গে প্রাথমিক আয়তন আর উষ্ণতার বৃদ্ধির উপর নির্ভর করবে। সেখান থেকে আমরা সিমিলার ভাবে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1 এই রিলেশনেও আমরা ফিজিক্যালি পৌঁছাতে পারি আর প্র্যাকটিক্যালি করেও এটা পৌঁছাতে পারি। তো এখন এই ক্ষেত্রে আমরা যতগুলো ইকুয়েশন লিখছি, আমরা কোন কঠিন বস্তু তার দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে হোক, ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আমরা একটা T1 টেম্পারেচারে নিয়েছি। কিন্তু তো এক্ষেত্রে আমরা কিন্তু ধরা উচিত ছিল যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন বস্তুটার দৈর্ঘ্য নিয়ে, কিংবা 0 ডিগ্রি উষ্ণতাতেই যে প্রাথমিক যে তাপমাত্রাটা আমাদেরকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা ধরাটা কিন্তু প্রকৃতপক্ষে থিওরিটিক্যালি উচিত ছিল। কারণ কি এই যে প্রসারণ গুণাঙ্কগুলো কোন একটা কঠিন বস্তুর 0 থেকে 1 বাড়ানোর সময় যে বাড়বে, যে পরিমাণ বৃদ্ধি হবে, ধর অন্য কোনো আরবিটারি ধর আমি বলছি 20 ডিগ্রি থেকে 21 ডিগ্রি করার সময় সেই বৃদ্ধিটা কিন্তু যে লিনিয়ার হবে বা সেই ধ্রুবক থাকবে গুণাঙ্কটা, সেটা কিন্তু হবে কিনা সেই বিষয়ে আমরা আগে থেকেই ধরে নিয়েছি যে এটা বৃদ্ধিটা খুব সামান্য। অর্থাৎ আমরা এই যে প্রাথমিক অবস্থায় যে বস্তুটার যে তাপমাত্রাটা নিয়েছি তার সেই অবস্থায় যে দৈর্ঘ্য ক্ষেত্রফল বা আয়তনগুলো নিয়েছিলাম, আমরা ধরে নিয়েছি যে যে গুণাঙ্কগুলো কিন্তু উষ্ণতার সঙ্গে সঙ্গে বাড়ে না। কিন্তু বাস্তবে ক্ষেত্রে আমাদের যখন সঠিক ক্যালকুলেশন ক্ষেত্রে আরো অ্যাকিউরেট ক্যালকুলেশনের জন্য আমাদের এগোতে হবে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই যে প্রাথমিক যে উষ্ণতাটাকে অবশ্যই আমাকে সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি উষ্ণতাতেই আমাকে রাখতে হবে। কারণ এটা একটা স্ট্যান্ডার্ড যে টেম্পারেচার, এর সাপেক্ষে 1 ডিগ্রি বাড়িয়ে তখন কত হচ্ছে এটা কিন্তু আমরা মেজার করতে হবে আমাদেরকে। তো সে যাই হোক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এই যে 3 প্রকার গুণাঙ্ক আমরা নির্ণয় করলাম, এবং এক্ষেত্রেও যেমন ভাবে উষ্ণতার এককের উপর শুধুমাত্র নির্ভর করবে। তো এক্ষেত্রে এই 3 প্রকার গুণাঙ্কের মধ্যে একটা আমরা যদি সম্পর্ক করতে চাই, অর্থাৎ এরপরে আলোচনা আসছে যেটা হচ্ছে এই 3 প্রকার গুণাঙ্ক, যেটা আমরা বললাম যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ
আর আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্কটা আমরা করছি। তো আমরা তার জন্য যে ফার্স্ট ধরো একটা যে ক্ষেত্রফল যুক্ত বস্তু নিয়েছি, ফার্স্ট ধরো আলফার সঙ্গে বিটার আমি সম্পর্ক করতে চাইছি, তাহলে একটা ক্ষেত্রফল যুক্ত ধাতব ধরো প্লেট নিলাম, তার দৈর্ঘ্য ধরো মনে করছি L1, প্রস্থ ধরো L1, অর্থাৎ একটা বর্গাকার প্লেট নিয়েছি। তাহলে এর যদি আমি দৈর্ঘ্য প্রসারণ টেম্পারেচারের উষ্ণতা, তাহলে প্রাথমিক যে উষ্ণতা মনে করছি এটা T1 ছিল, অন্তিম কি করলাম, অন্তিম উষ্ণতা করলাম T2 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেখো উষ্ণতা বাড়ালে, তাহলে আমি যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে বলি, এর দৈর্ঘ্যটা L2 যেটা হয়ে যাবে L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা টি, কারণ এখানে যে প্রসারণ গুণাঙ্কের রাশিমালাগুলোকে জাস্ট বজ্র গুণন করে তোমরা যেটা পেয়ে যাবে যে এটা বৃদ্ধির আকারে পেয়েছিলে, তো সেই ইকুয়েশনটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে তোমরা যেটা অবশ্যই পেতে পারো যে আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এটাকে বজ্র গুণন করে তাহলে L2 মাইনাস L1 সমান আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। তো এক্ষেত্রে L2 সমান L1 প্লাস L1 আলফা T2 মাইনাস T1। এই T2 মাইনাস T1 এর পার্থক্যটা কি আমি এখানে টেম্পারেচার, যে তাহলে T সমান এখানে কি করছি T2 মাইনাস T1, এই পার্থক্যটাকে আমি এখানে ধরে নিচ্ছি। যদি বলি তাহলে দৈর্ঘ্যটাও বাড়লো, প্রস্থটাও সিমিলার ওয়েতে L2 যেটা হবে সেটাও হবে L1 ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে অতএব ক্ষেত্রফল যদি বার করি, যে ক্ষেত্রফল সমান কিন্তু L2 ইন্টু L2, অর্থাৎ হয়ে যাচ্ছে L1 এর স্কয়ার ইন্টু 1 প্লাস আলফা টি তার হোল স্কয়ার। তো এক্ষেত্রে ইকুয়েশনটাকে একটু দেখো, যদি আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের উপর ভিত্তি করে এটা বার করছি, তাহলে এই L1 স্কয়ার যেটা আমরা যদি ক্ষেত্রফলের উপর ভিত্তি করে করতাম, তো এই ইকুয়েশনটাকে দেখো L1 স্কয়ার ইন্টু 1 প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 2 আলফা টি প্লাস b স্কয়ার, মানে আলফা স্কয়ার টি স্কয়ার। এখন আমরা জানি যে এই আলফার মানটা কিন্তু অত্যন্ত কম। আমরা যদি জানি যে যে কোনো কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলো আপ টু 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড এই অর্ডারে হয়ে থাকে। তো সবচেয়ে বেশি হয়ে থাকে আমরা জানি যে জিঙ্ক, তারপরে রয়েছে ম্যাগনেসিয়াম, তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম। তো সেই মানগুলোতে আমরা জানি অত্যন্ত ছোট, তাহলে যখন বর্গ করবো এটা প্রায় 0 হয়ে যাবে, অর্থাৎ L1 স্কয়ার নিয়ারলি ইকুয়াল টু S সমান আমরা পেয়ে যাচ্ছি, বা S2 সমান আমরা যেটা পেয়ে যাচ্ছি L1 স্কয়ার ইন্টু 1 প্লাস 2 আলফা। এখন এটা আমরা তো দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি এবং সেখান থেকে ক্ষেত্রফলের ক্যালকুলেশন করে আমরা এটাকে লিখেছি। তো যদি আমরা ক্ষেত্রফলটা, যে প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক উষ্ণতা এবং ছিল, প্রাথমিক দৈর্ঘ্য প্রস্থ এগুলো ছিল, তাহলে আর যদি প্রাথমিক ক্ষেত্রফলের উপর ভিত্তি করে করতাম, তাহলে প্রাথমিক ক্ষেত্রফলটা কত ছিল বলো, L1 গুণ করে হচ্ছে L1 স্কয়ার, যেটাকে আমরা বলছি S1। অন্তিম ক্ষেত্রফলটাকে আমি যদি বলি S2, যেটা হচ্ছে কি L2 স্কয়ার। তো এক্ষেত্রে আমরা এই L2 গুণিতক L2 করে S2 করেছি, তো এক্ষেত্রে আমরা যদি S2 সমান পাবো S1 ইন্টু 1 প্লাস বিটা টি, উষ্ণতার পার্থক্য পরিবর্তনকে আমি যদি ক্ষেত্রফলের আকারে লিখি, অন্তিম ক্ষেত্রফলটা কত হবে এটা। তো এখন এই যে এটাকে যদি S1 ইন্টু 1 প্লাস 2 আলফার আকারে লিখে রাখো S2 সমান, এবং তার সঙ্গে যদি এটাকে তুলনা করো, এই দুটো রিলেশনকে তুলনা করে পেয়ে যাচ্ছ কত, দেখো যে বিটা সমান 2 আলফা টি, তাহলে এখানে 1 2 তুলনা করে পেয়ে যাচ্ছ বিটা সমান 2 আলফা, অর্থাৎ আলফা বিটার সম্পর্ক আমরা পেয়ে গেলাম। তাহলে কি আলফা সমান বিটা বাই 2, 2 আলফা বা বিটা বাই 2, তাহলে পেয়ে যাচ্ছি আলফা সমান বিটা বাই 2। সিমিলার ভাবে তোমরা দেখো যদি গামার সঙ্গে রিলেশন করতে চাও, তাহলে একটা আয়তন যুক্ত বস্তু আমি নিলাম, যার যে দৈর্ঘ্যগুলো সবগুলো L1, আমি একটা ঘনকাকার বস্তু নিয়েছি যাতে করে সুবিধা হয়। তাহলে দৈর্ঘ্য প্রসারণের উপর ভিত্তি করে আমি যদি দেখি, তার প্রত্যেকটার দৈর্ঘ্য যেটা হয়ে যাবে L2 হয়ে যাবে L1 ইন্টু 1 প্লাস আলফা টি। ঠিক একইভাবে তার প্রত্যেকটার দৈর্ঘ্য গুণিতক, তাহলে 3 বার গুণ করলে আমি পেয়ে যাব তার আয়তন, এক্ষেত্রে L1 কিউব ইন্টু, এবারে a প্লাস b হোল কিউবের সূত্র নিশ্চয়ই তোমরা ভাঙলে, a কিউব প্লাস 3a স্কয়ার b
3a² b, অর্থাৎ 1টা থাকছে আলফা টি থাকছে, আর 3ab² আলফা স্কয়ার টি স্কয়ার প্লাস বি কিউব আলফা কিউব টি কিউব। তো এখানে দেখতেই পাচ্ছ যে মানটা খুবই ছোট হওয়ার জন্য এগুলো নিয়ার ইকুয়াল টু 0 হয়ে যাবে, অর্থাৎ l1 কিউব 1 প্লাস 3 আলফা টি। তো এখন ক্ষেত্রফলগুলোর আকারটা সরি আয়তনের আকারগুলোর আকারে যদি লিখে ফেলি, অতএব আমি পেয়ে যাচ্ছি v2 সমান v1 ইন্টু 1 প্লাস 3 আলফা টি। কারণ পরবর্তী যে আয়তনটা হয়েছে তার পরবর্তী বাহুগুলোর গুণফল থেকে আমি যদি লিখি, আবার যদি সরাসরি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থেকে লিখি, যে প্রাথমিক আয়তন ধরো মনে করলাম v ছিল, v2 হলো তার অন্তিম আয়তন, তাহলে সেক্ষেত্রে v2 সমান আমরা জানি কি v1 ইন্টু 1 প্লাস গামা টি হবে। তো এই যে রিলেশনের সঙ্গে এই রিলেশনকে কম্পেয়ার করলেই আমি পেয়ে যাব, দেখো গামা সমান 3 আলফা। তাহলে একবার পেলাম, অর্থাৎ আলফা সমান গামা বাই 3। তো এইভাবে আমরা একটা আলফার সঙ্গে রিলেশন করে আমরা তিনটা যে প্রসারণ গুণাঙ্কের যে রিলেশন কিন্তু আমরা এক্ষেত্রে এটাকে বার করতে পারি। তো এই হচ্ছে যে বিভিন্ন প্রকার প্রসারণ গুণাঙ্ক তাদের যে সম্পর্কটার প্রমাণটা কিন্তু আমরা এখানে করে ফেলতে পারি। যদিও এই প্রমাণগুলো তোমাদের বইতে সিলেবাসে দেখিনি, যদিও তোমরা কিন্তু পড়লে নিঃসন্দেহে পারবে। এরপরে চলে আসি, যখন একটা দেখো কঠিন পদার্থের যখন আয়তন বেড়ে যাচ্ছে তার কিন্তু ভরটা বাড়ছে না, তো এই ক্ষেত্রে আমরা যদি ঘনত্ব বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করি, ঘনত্ব সমান আমরা কি জানি, ভর ভাজিত আয়তন। তো দেখতেই পাচ্ছ আয়তন উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে ভরের কোনো পরিবর্তন হয় না, আয়তন কিন্তু বেড়ে যায়। তাহলে কি হবে, ঘনত্ব উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু হ্রাস হবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুর ঘনত্ব প্রাথমিক ঘনত্ব d0 ধরে নিই, পরবর্তীকালে তার d0 সমান m/v0। এখন যদি কোনো একটা উষ্ণতা বাড়ানোর পর তার ঘনত্ব কত হবে, আমি সেটা বলছি d1 হবে, এবং কিন্তু ভরটা কিন্তু পরিবর্তন হয়নি, যেই কি সেই থাকলো, কিন্তু আয়তনটা পরিবর্তন হয়ে ধরো v1টা সমান কি হবে, v0 ইন্টু 1 প্লাস গামা টি, আয়তনটা চেঞ্জ হয়ে যাবে। তো কোনো একটা বস্তুর যার প্রাথমিক আয়তন ছিল v0, তার উষ্ণতা বাড়াতে তার আয়তন হইল v1, v1 এর সঙ্গে গামা রিলেশন থেকে এটা পেলাম। তো এই রিলেশনটা থেকে দেখো অনুপাত করলে d0/d1 করলে তুমি পেয়ে যাবে দেখো m/v0 ইন্টু টা কেটে যাবে, উপরে থেকে যাচ্ছে d0/d1 করো m/v0, আর m টা নিচে থাকবে আর এটা উপরে যাবে v0 ইন্টু 1 প্লাস গামা টি। তো এই রিলেশন থেকে এখানে দেখতে পাচ্ছ v0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ d0 সমান d1 ইন্টু 1 প্লাস গামা টি। কিংবা আমরা যদি d1 সমান কি হবে আমরা জানতে চাচ্ছি, তাহলে d1 সমান d0/1 প্লাস গামা টি। এখন দ্বিপদ উপপাদ্য আমরা যখন জানবো যে d0 ইন্টু 1 মাইনাস গামা টি সূচকের নিয়ম অনুযায়ী উপরে উঠলো, এবং এই দ্বিপদ উপপাদ্যের এক্সপানশন থেকে আমরা জানি d0 ইন্টু 1 মাইনাস গামা টি, উপরের পাওয়ারের সঙ্গে এখানে গুণ হয়ে এটা লেখা হয়ে থাকে, এবং এর আরো যে অনেক টার্ম গুলো থাকবে সেগুলোকে আমরা যদি নেগলেক্ট করি তাহলে পেয়ে যাচ্ছি d1 ইকুয়াল টু d0 ইন্টু 1 মাইনাস গামা টি। অর্থাৎ দেখো যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ঘনত্বটা হবে সেটা নিঃসন্দেহে হ্রাস পাবে, তো কারণ আয়তনটা বৃদ্ধি হলে তো ঘনত্ব তো কমবে। এইভাবে ঘনত্বের সঙ্গে যদি তোমাদের ইকুয়েশন বের করতে দেয় তো নিশ্চয়ই তোমরা এটা পারবে। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম যে তাপের যে ঘটনাসমূহ চ্যাপ্টারের মূল বিষয়বস্তুটা আমরা জেনে নেওয়ার পরে এক্ষেত্রে আমরা ফার্স্ট ক্লাসে কঠিন পদার্থের প্রসারণটা আলোচনাটা করলাম। তো এর পরের ক্লাসে আমরা এই যে কঠিন পদার্থের প্রসারণটাকে কাজে লাগিয়ে যে গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রপাতিগুলো বা তার সুবিধামূলক ব্যবহার বা অসুবিধামূলক সৃষ্টি করে তার ব্যবহারগুলো কিভাবে করে থাকি সেটা আমরা আলোচনাটা করব।